সবার প্রিয় গ্লোব টিভি। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। এবং আপনারা তো জানেন আমাদের এই অনুষ্ঠানটি একটু নতুনত্বের ছোঁয়ায়, একটু নতুন ধরনের কিছু তথ্য আপনাদের কাছে আমরা পৌঁছে দিই। তার কারণ আমরা কিভাবে আরও ভালো থাকবো, আপডেট হব কিভাবে। তখন জীবনের প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা সময় আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। আর সেই সময়টিকে যাতে একটা ভালো মানুষ বা একটা সঠিক মানুষের সান্নিধ্য নিয়ে যাতে আমরা জীবনটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারি, এটাই কিন্তু আমাদের চাওয়া পাওয়া। নিশ্চয়ই সেই আপনারা পাবেন, তার কারণ সেই চ্যালেঞ্জ নিয়ে, সেই আস্থা ভরসা বিশ্বাস নিয়ে কিন্তু আমাদের এই অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন বিশেষ যে ব্যক্তিত্ব, কৃষ্ণমূর্তি এবং সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, এবং তার সঙ্গে হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং বিজ্ঞানসম্মত উপায়ে যিনি কিন্তু মানুষকে নানানভাবে এই কার্যগুলোকে করেন। যিনি বলেন যে ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিট, এটাতেই তিনি বিশ্বাসী। এবং তার সঙ্গে একটা কথা বলতে হয়, যিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রো কাউন্সিল থেকে, নিউ দিল্লি থেকে তিনি কিন্তু জাতীয় পুরস্কার প্রাপ্ত সেই ব্যক্তিত্বকে আমরা সঙ্গে পাই। আর যিনি কিন্তু অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস তন্ত্র রিসার্চার এবং জ্যোতিষ শিক্ষক যিনি, এবং আধুনিক জ্যোতিষের যিনি পুঙ্খানুপুঙ্খ বিচারে বিশ্বাসী, সেই মানুষটিকে সঙ্গে পাই যখন আমাদের অনেক কিছু জানার অভিপ্রায় জেগে ওঠে তখন। আর তার একাডেমিক কেরিয়ারটা বলতে হয়, ভেরি এডুকেটেড পার্সন, ভেরি অনেস্ট পার্সন যিনি কিন্তু সাহিত্যে MA BEd এবং জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি এবং গোল্ড মেডেলিস্ট। অবশ্যই 2024 HBT থেকে তিনি জ্যোতিষ মহাগৌরবে সম্মানিত হয়েছেন, এবং HBT থেকেও তিনি কিন্তু বঙ্গ জ্যোতিষরত্ন 2026-এও তিনি পুরস্কৃত হয়েছেন। সেই ব্যক্তিত্বকে সঙ্গে পাই। আর আমাদের তো অনেকগুলো জিজ্ঞাসা থাকে, এবার জিজ্ঞাসাগুলো আপনাদের ওপার থেকে যেই বন্ধুরা ফোন করে তার কাছে রাখেন, কোয়ারিগুলো তাদের থাকে এবং জিজ্ঞাসা থাকে, সেগুলোই কিন্তু আমরা তুলে ধরি। এটাই কিন্তু আমাদের অনুষ্ঠানের একটা নতুনত্ব বা বিশেষত্ব। সরাসরি চলে যাব, আমাদের সঙ্গে রয়েছেন সুব্রত চক্রবর্তী মহাশয়, সরাসরি তার কাছে যাব। আর আপনারা শুধুমাত্র নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান জানাবেন, তাহলে হুবহু কি হয়েছে আপনার জীবন সম্বন্ধে আপনি জানতে পারছেন, আগে থেকে সচেতন হতে পারছেন। সরাসরি চলে যাব। দাদা, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। সবাইকে অনুষ্ঠানে স্বাগত জানাই। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে প্রণাম জানাই, মাতার চরণে প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি, যারা আমার অনুষ্ঠান গ্লোব টিভিতে প্রতিনিয়ত দেখে চলেছেন। প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, এছাড়া অন্য আরেকটা মিডিয়াতে প্রত্যেক রোববার দিন দুপুর 2:45। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা গ্লোব টিভিতে দেখছেন, প্রায় 10 বছর অতিক্রান্ত হয়ে গেল। ঠিক আমার ক্যামেরার পেছনেই গ্লোব টিভির অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছে, যাদের সহযোগিতা ছাড়া আজকের অনুষ্ঠানটা করা সম্ভব নয়। তারা ক্যামেরার পেছনে থেকে অনেক সহযোগিতা করছেন, তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। গ্লোব টিভির কর্তৃপক্ষের শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে শর্মিষ্ঠাদি কোনো শুভেচ্ছা নেই। হ্যাঁ দিদি, বলো আজকের আলোচনা বা কি? আজকে কিন্তু আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা, কর্মজীবন, মানে যেটা আমাদের জীবনের একটা প্রথম আরেকটি ধাপ। জীবনের পড়াশোনার পরে কিন্তু আমাদের কর্মজীবন নিয়ে আমরা চিন্তিত ভাবি, কিন্তু সেই জায়গাটা কোথায় যেন একটা ফাটল ধরে যায়, কোন জায়গায় যেন সেটা আমরা অনেক সময় ঘাটতি হয়ে যায়। কি কারণে, গ্রহ কি বলছে আমরা জানবো। সম্রাট দেবনাথ দিনহাটা থেকে তিনি জিজ্ঞাসা রেখেছেন, আমরা কর্মজীবনে প্রতিষ্ঠা ঠিকমতো পাইনি, কেন পাইনি, গ্রহ কি বলছে, এক নাম্বার। আরেকজন বলেছেন কল্লোল দে, তিনি কিন্তু কলকাতার টালিগঞ্জ থেকে বলেছেন, সাউথে দক্ষিণের টালিগঞ্জ থেকে বলেছেন যে কর্মজীবনে আমার বারবার পরিবর্তন হয়। পরিবর্তন কেন হয়? একটা জায়গা ফিক্সড নেই কেন, গ্রহ কি বলছে? আজকে প্রথমে আমরা আসি যে কর্মজীবনটাকে নিয়ে, যে কর্মজীবনে প্রতিষ্ঠা হচ্ছে না, এটা বহু মানুষের অভিযোগ থাকে। বহু মানুষ, আমরা প্রত্যেকেই কিন্তু পড়াশোনা করছি বা শিক্ষা গ্রহণ করছি আমাদের যাতে কর্মজীবনে প্রতিষ্ঠা লাভ হয়। প্রথমত যেটা হচ্ছে, কর্মজীবনে যে প্রতিষ্ঠা হচ্ছে না, প্রথমত আমরা হয়তো দেখা গেল এই দুটো জিনিসের মধ্যে প্রথমে আমাকে ভাঙতে হবে। যে প্রথমত হচ্ছে আমার ইচ্ছা অনুযায়ী কর্ম হয়নি, বা আমার একটা কর্মজীবনে যেখানে আমি কাজ করি সেটা আমার স্যাটিসফ্যাকশন নয়, এটাতেই হয় মানুষের মধ্যে। কারণ প্রত্যেকটা মানুষই কিন্তু কর্ম করে, এমন নয় যে কর্ম কেউ করছে না, প্রত্যেকটা মানুষই কিন্তু কর্ম করে, কেউ বাড়িতে বসে থাকে না। বিষয়টা হচ্ছে এই দুটো ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে, আমরা যে ফিল্ডে রয়েছি এখন বা যে কর্ম সম্পাদন করছি সেটা
আমার উপযুক্ত নয়, বা এটার থেকে আমি বেটার আরও আশা করি। আবার কিছু মানুষ করছে কি, মানে তারা হয়তো চেষ্টা করে যাচ্ছে কন্টিনিউ, সেটা কিন্তু ভালো কোনো কিছু পাচ্ছে না। এই বিষয়টা কিন্তু তৈরি হয়। প্রথমেই বলি যে প্রত্যেকটা মানুষই যখন জন্মগ্রহণ করে সেই মানুষটার মধ্যে কিছু না কিছু একটা বৈশিষ্ট্য থাকে। আমাদের ছোটবেলায় একজন শিক্ষক ছিলেন, সেই শিক্ষক বলতেন যে কোনো ছাত্র হয়তো ঠিকমতো পড়াশোনা করতো না, হয়তো স্কুল কামাই করতেই করতো। হ্যাঁ, আমরা স্যারকে বলতাম, স্যার আপনি কেন বকাঝকা দিচ্ছেন না? তখন স্যার একটা খুব কথা সুন্দর বলতেন, হয়তো উনি শিক্ষক কিন্তু কথাটা খুব সুন্দর একটা কথা বলতেন, যে দেখ সবাই যদি পড়াশোনা করে চাকরি করবে তাহলে অন্যান্য কাজগুলো কে করবে? কথাটা হয়তো তখন স্যারকে বলতাম, স্যার কেন একজন শিক্ষক এই কথাটা বলছেন, তার তো কাজ শিক্ষা দেওয়া। কিন্তু কোথাও গিয়ে ওনার কথাটা আমাদের কিন্তু অনেক সময় কানে লাগে। বিষয়টা হচ্ছে প্রত্যেকটা মানুষের মধ্যেই ঈশ্বর কিন্তু পরিপূর্ণতা দিয়েই পাঠান। এবার হ্যাঁ, এটা হতে পারে যে তার স্থান কাল পাত্র অনুযায়ী আমরা সবসময় কিন্তু পড়াশোনা বা সঠিক হয়তো জায়গাটা পাই না, পরিবেশটা পাই না। কিন্তু আমরা সত্যি কথা বলতে প্রত্যেকটা বেশিরভাগ মানুষই কিন্তু শিক্ষাগত বা সেই জায়গা থেকে কিন্তু একটা জায়গা আমরা পাই, কিন্তু তার সত্ত্বেও আমরা সেই সময়টা কিন্তু ইউটিলাইজ করি না। প্রথমত আমাদের কর্ম হচ্ছে না। আমরা কিন্তু একটু যদি পিছনে চলে আসি, প্রথমত হচ্ছে আমাদের চতুর্থ ভাব, আমাদের পঞ্চম ভাব, অর্থাৎ এই প্রাইমারি এডুকেশন, হায়ার এডুকেশনটা আমার ঠিকঠাক রয়েছে কিনা, তারপরে আমার নবম ভাব বা দশম ভাব কীভাবে রয়েছে, এই বিষয়গুলোকে কিন্তু প্রথমত দেখা দরকার। সেকেন্ড যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কর্মজীবনে প্রতিষ্ঠা না পাওয়ার পেছনে সবথেকে বড় আরেকটা কারণ, যেটা হচ্ছে আমাদের জ্যোতিষগত দিক থেকে একটা ভুল বিচার। দিদি বুঝতে পেরেছো? কারণ প্রথমত হচ্ছে মানুষের মধ্যে এখনকার দিনে একটা জিনিস ধারণা দেওয়া হয়েছে যে তোমার মধ্যে কোনো অশুভ যদি যোগ থাকে, তোমার এটা হচ্ছে মানে তুমি কর্মজীবনে প্রতিষ্ঠা পাচ্ছ না। কিন্তু বিষয়টা হচ্ছে লজিক্যালি যে একটা আমাদের এই যে 1 থেকে 50টা চার্ট রয়েছে, সেই চার্টের মধ্যে D38 চার্টটা কর্মভাবা কুবের চক্রমটাকে আমরা কখনো কেউ আলোচনা করি না। একদম এই কর্মভাবা কুবের চক্রমকে যতক্ষণ না আমরা ঢুকতে পারবো যেখানে লুকিয়ে রয়েছে আমাদের কর্মজীবনের সমস্ত কিছু, ঠিক আছে, এই কর্মভাবা কুবের চক্রম আমাদের সব থেকে ইম্পর্টেন্ট D31, এবং আরেকটা চার্ট রয়েছে D38 সম্পূর্ণ চক্র। এই দুটো চার্টকে কেন আমি এত গুরুত্ব দিতে, ওটা D1 আমাদের D9 নবাংশ, D31 কর্মভাবা কুবের চক্রম, D38 সম্পূর্ণ চক্রম। এই চারটে জায়গা বা চারটে চক্রমকে যদি আমরা একটা একত্রিত করতে পারি তবেই কিন্তু কর্মজীবনে একটা ভালো জায়গা পাওয়া যায়। যাদের দেখবেন D1-এ কর্মপতি খুব খারাপ রয়েছে, নবমপতি খারাপ রয়েছে, আমরা অনেক সময় ধরেই নিই আমাদের কর্ম ভালো হবে না, কিন্তু আমাদের আসল ভিতটা কিন্তু লুকিয়ে রয়েছে এই D38 আমাদের কর্মভাবা সম্পূর্ণ চক্রম D38 এবং D31 কর্মভাবা কুবের চক্রম, যেখানে কর্ম আমার হচ্ছে না, কর্ম প্রতিষ্ঠা পাচ্ছি না, তার মানে সেখানকার ন্যাটাল চার্টে কত দশমপতি কিছুভাবে অশুভভাবে রয়েছে, দশমপতির দশা অন্তর্দশা সঠিকভাবে যাচ্ছে না, এটা সম্পূর্ণভাবে ভিন্ন D1-এর থেকে আলাদা। অর্থাৎ আমরা যদি D1-কে আর D31-কে D38-কে গুলিয়ে ফেলি তাহলে কিন্তু হবে না, কারণ তিনটেরই আলাদা আলাদা লগ্ন হয়। আমরা যেরকম ন্যাটাল চার্টে যেরকম লগ্ন আলাদা পাই, ঠিক সেরকম D31-এ আমাদের লগ্নটা আলাদা হয়, D38-এর লগ্ন আলাদা হয়, সেখানকার দশমপতি আলাদা হয়। তাহলে সেই ভাবগুলোকে আমরা কিন্তু কখনো বিচার করি না। আমাদের দেখো দিদি, প্রথমত আমাদের যখন একজন মানুষ আমাদের কাছে আসে, আমাদের 50টা চার্টকে তো বিচার করা সম্ভব নয়। আর একটা মানুষকে আমরা আধা ঘন্টা বা 1 ঘন্টা যতক্ষণই সময় দিয়ে থাকি না কেন, 50টা চার্ট চার সামনে তৈরি করে তাকে বিচার করে দেওয়া কখনোই সম্ভব না। তাহলে একজন মানুষের পিছনে সারাদিন লেগে যায়, ঠিক আছে, তাও শেষ হবে না। বিষয়টা হচ্ছে আমরা জ্যোতিষের এই 4টে ভাবকে যতক্ষণ না কেউ করে দিচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের কর্মজীবনে যে প্রবলেম যদি হয়, আমরা 31-কে যতক্ষণ না দেখবো, D31-কে আমাদের কর্মজীবনে মানে কখনোই কিন্তু আমার প্রতিষ্ঠা লাভ কেন হচ্ছে না, সেই সুখ্যাতি বিচার কিন্তু লুকিয়ে রয়েছে তার মধ্যেই। সেই জায়গাটাকে আমরা কিন্তু পারছেন যে, অর্থাৎ যে দাদা প্রশ্ন করেছিলেন তাকে আমি বলবো যে আপনি D31-টাকে ভালো করে দেখান, সেখানকার দশমপতি, সেখানকার দ্বিতীয়পতি, সেখানকার নবমপতি, সেখানকার অশুভ বা একাদশপতি অশুভ কোনো কম্বিনেশন রয়েছে কিনা, এবং সব থেকে বড় একটা সম্পাদনের জায়গা সেটা আমি বলে রাখি যে যেটা হচ্ছে রাহুর একটা কম্বিনেশন। এই যে দাদা প্রশ্ন করেছিলেন যে চাকরি পরিবর্তন, সেটা নিয়ে আমি রাহু নিয়ে আলোচনা আসবো। ফোনে মনে হয় কোনো বন্ধু রয়েছেন, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। তারপরে কর্ম পরিবর্তন নিয়ে রাহুর কি ভূমিকা রয়েছে সেটা আলোচনা করব। সাংঘাতিক, এটা মানে আরো গুরুত্বপূর্ণ, রাহুর ভূমিকা সাংঘাতিক জায়গায় রয়েছে। নমস্কার, কে আছেন সঙ্গে? আপনাকে স্বাগত জানাই অনুষ্ঠানে, বলুন। বাগুইহাটি থেকে বলছেন, মেয়ের বিষয়ে জানবেন? আচ্ছা বলুন এবার, মেয়ের নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান।
ঈশিকা দে, বলুন। ঈশিকা ঘোষ। নভেম্বর 1997, দুপুর 1:07, কলকাতা। আচ্ছা, আর একবার টাইমিংটা, আরেকবার একটু বলুন। সময়টা। 1:07 দুপুর। দুপুর 1:07। 1:07, জন্মস্থান কলকাতা। জন্মস্থান কলকাতা। আচ্ছা বেশ। আচ্ছা, শুক্রবার ছিল কি মেয়ের জন্মবারটা? মেয়ের জন্মবারটা শুক্রবার ছিল। লগ্ন হচ্ছে কুম্ভ, রাশি হচ্ছে মেষ রাশি, জানা ছিল? হ্যাঁ। আচ্ছা, প্রথমত হচ্ছে আমি ওর দুটো জিনিস নিয়ে বলে দিই। সেটা হচ্ছে ও এখন কোনো কিছু চাকরি কি করছে, কর্মজীবনে প্রতিষ্ঠা পেয়েছে? না, প্রাইভেট জব করতে এখন করছে না। হ্যাঁ, আর একবার বলুন। প্রাইভেটে কোথাও কাজ করছে? না না, ওগুলো ছেড়ে দিয়ে। আচ্ছা, আমি ওই জন্যই প্রশ্নটা করলাম। প্রথমত আপনার মেয়ের ক্ষেত্রে যে প্রবলেমটা হবে, ওর কর্মকেন্দ্রিক ব্যাপারে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। আচ্ছা, মেয়ের বিবাহের জন্য চেষ্টা করছেন, সেখানেই কোনো বাধা বা প্রবলেম তৈরি হচ্ছে? না, এখন দেখাশোনা করা কিছু হচ্ছে না। হ্যাঁ, এটাই বিষয় যে দেখাশোনা আপনি চেষ্টা করছেন, কিন্তু সেখান থেকে কোনো কিছু সমস্যা একটা তৈরি হচ্ছে। দেখাশোনাই হচ্ছে না। দেখাশোনাই হচ্ছে না। ওকে, বেশ। মেয়ের প্রথমত হচ্ছে যেটা দুটো জায়গা, একটা হচ্ছে বাধা রয়েছে, সেটা হচ্ছে কর্মকেন্দ্রিক এবং হচ্ছে বিবাহ। অর্থাৎ আপনি বিবাহ দেওয়ার চেষ্টা করবেন, সেখানে প্রচণ্ড পরিমাণে বাধা আসবে। এবং একটু আগে যে আলোচনা করছিলাম আমাদের কর্মভাবা কুবেরচক্রম, ওর D31-এ দশমপতি যেহেতু দ্বিতীয়র সঙ্গে কানেক্টিভিটি, তাই জন্য দেখা যাবে কি ওর মন অনুযায়ী কিন্তু কাজ পাওয়া যাবে না। এবং বর্তমানে ওর যে এখন রুলিং প্ল্যানেট যাচ্ছে বা দশা অন্তর্দশা যাচ্ছে, কর্মকেন্দ্রিক ব্যাপারে কিন্তু একটু সমস্যা দেখা দেবে। এবং দেখবেন রাশিগতভাবে মেয়ের মধ্যে কিন্তু একটা রাগ এবং জেদ কিন্তু তৈরি হবে। কোথাও যদি সঠিক মন মতো কাজ না হয়, ও কিন্তু সেখানে কাজ করবে না। এবং আমি একটু আগে বলছিলাম যে রাহুর ভূমিকা, ওর ক্ষেত্রে কিন্তু দশম ভাবের সঙ্গে রাহুর একটা কানেক্টিভিটি রয়েছে, যেটা অষ্টম ভাব কানেক্টিভিটি। তার মানে এটা দিচ্ছে যে ওর কিন্তু একাধিক কাজের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন আসবে, মানে এক জায়গায় স্থায়িত্ব হবে না। বুঝতে পেরেছেন? এই সময় ক্ষেত্রে কোথাও হয়তো কাজ করতো, এখন বর্তমানে কাজ করছে না, কর্মের জায়গা নিয়ে সমস্যা হবে। সেকেন্ড আর একটা বিষয় বলে রাখি, ওর কোনো রিলেশনশিপ ছিল এর আগে, সেখানে হয়তো ভেঙে গেছে। এই জন্য দেখা যাবে কি বিয়ের প্রতি একটা অনীহা তৈরি হবে। এবং সেকেন্ড যে বিষয়টা, সেটা হচ্ছে আপনারা বাড়ি থেকে অনেকবার বিবাহের জন্য পরবর্তী ক্ষেত্রে যখন চেষ্টা করবেন, জোটক বিচার করে ভালো করে মেয়েকে বিবাহ দেবেন। কারণ মেয়ের ক্ষেত্রে কিন্তু মঙ্গল এবং সেই সঙ্গে হচ্ছে সপ্তম প্রতি যথেষ্ট খারাপ রয়েছে। বিবাহটা যদি দেখে শুনে না দেওয়া হয়, দাম্পত্য জীবন নিয়ে কিন্তু সমস্যা হবে। এবং এই মেয়ের ক্ষেত্রে কিন্তু বিবাহটা একটু লেটে হতে পারে। ঠিক আছে? যদি আরও কিছু জানতে চান পরবর্তী ক্ষেত্রে আমাকে ফোন করে নেবেন, আমি পরে আপনাকে ডিটেলস বলে দেবো। আমি কি বললাম বলুন তো, কর্মজীবনে ওর প্রতিষ্ঠা পেতে গিয়ে বাধা আসবে। ও হয়তো কোথাও করতো, ওর মন পছন্দ হচ্ছে না, কোথাও ওর কাজটা মন পছন্দ হচ্ছে না। বিষয়টা হচ্ছে কাজ ওর জন্য ভালো রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে ও মানিয়ে নিতে পারছে না সেখানে। তার মানে ওর দশমপতি সেকেন্ড হাউসের সঙ্গে অষ্টম কানেক্টিভিটি পেয়ে গেছে। এই মেয়ের কাজের জায়গায় কিন্তু সমস্যা রয়েছে ভালো মতো। আপনি পারলে এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করে এগোন। কারণ এই সময়, কারণ যেহেতু দেখুন একদম অল্প বয়স, এই সময়টা কাজের জায়গা, এই জায়গাটা গ্রোথের জায়গা। এই জায়গাটা যদি আপনি এখন থেকে ঠিকঠাক যদি না করতে পারেন, পরবর্তী ক্ষেত্রে গিয়ে কিন্তু কর্মজীবনে অনেক প্রবলেম হবে। বুঝতে পেরেছেন? এর কাজের জায়গায় কিন্তু অনেক সমস্যা রয়েছে। মেয়ে সব জায়গায়, কর্মের জায়গায় সব কিছু কিন্তু মানিয়ে নিতে পারে না, সেটা আপনি জানেন তো? একদম, আপনি মা হিসাবে সেটা জানেন। কারণ আমি দেখুন, আপনাকে আমি চিনি না, আপনিও আমাকে হয়তো চেনেন, অনুষ্ঠান দেখেন, কিন্তু বিষয়টা হচ্ছে আমি চার্ট দেখে বলছি, ওর মধ্যে কিন্তু একটা জেদ থাকবে, একগুঁয়ে থাকবে, সব জায়গায় মানিয়ে নিতে পারবে না। বুঝতে পেরেছেন? এই জন্যই এর প্রবলেম। এই জায়গাটাই ঠিক করা দরকার, তাতে ওর কর্মটা কিন্তু হয়েও হচ্ছে না, বা কোথাও কাজ করছিল সেটা টিকছে না। বুঝেছেন? আপনি আর সময়টাকে নষ্ট করবেন না। ফোন নাম্বারটা দেখুন, টিভি স্ক্রিনে রয়েছে দুটি নাম্বার। আপনার শ্যামবাজারে মনে হয় কাছে হবে, আপনি বাগুইহাটির বাসিন্দা যখন। আমি বলে দিচ্ছি কোথায় কোথায় দাদাকে পাচ্ছেন। সোমবারের শ্যামবাজারে পাচ্ছেন বিকেল 4টে থেকে 8টা পর্যন্ত পাচ্ছেন। রবিবার এবং মঙ্গলবার গড়িয়াতে পাচ্ছেন, গড়িয়া নাকতলাতে বন্ধুরা পাচ্ছেন। এবং প্রথম উইক এবং শেষ সপ্তাহ কিন্তু আপনারা বুধবার পেয়ে যাচ্ছেন কোথায়, দুর্গাপুর এবং বর্ধমানে পাচ্ছেন। বৃহস্পতিবারে পাচ্ছেন নৈহাটিতে পাচ্ছেন, 7:30 থেকে 9টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। তেমনই আবার ব্যারাকপুরেও
কিন্তু আপনারা 5টা থেকে 7টা পর্যন্ত পাচ্ছেন, বিকেল 5টা থেকে 7টা পর্যন্ত। শুক্রবারে পশ্চিম মেদিনীপুরে পাচ্ছেন 12টা থেকে 4টে পর্যন্ত পাচ্ছেন। শনিবার হাওড়া বালিতে পাচ্ছেন দুপুর 2টো থেকে 8টা পর্যন্ত পাচ্ছেন। এবং শিলিগুড়িতে তিনি কিন্তু প্রত্যেক মাসের 8 থেকে 14 তারিখে তিনি সেখানে পৌঁছে যান। সেটা কোথায়, জায়গাটা আমি বলে দিচ্ছি, এক্সাক্ট জায়গাটা সেবক মোড়, রত্নভান্ডার জুয়েলার্স। আপনারা প্লিজ এগুলো সব নোট ডাউন করুন। আপনাদের যার যেখানে কাছাকাছি বা পৌঁছে যান, আপনারা সমস্যা থাকবে সমাধানের পথও রয়েছে, তার জন্য দাদা রয়েছেন আপনাদের সঙ্গে। শিলিগুড়িতে আবার তিনি কিন্তু আপনারা পাচ্ছেন 15 থেকে 19 তারিখ পর্যন্ত পাচ্ছেন। সেটা কোথায়, সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে প্রতি মাসেই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। বুকিং নাম্বার দেখুন টিভি স্ক্রিনে দুটো নাম্বার রয়েছে, 9831707058 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9874207060। আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন, SMS এর মাধ্যমে আপনারা জন্ম তারিখ সময় দিয়েও জানতে পারেন, দাদা নিশ্চয়ই আপনাদের রেসপন্স করবেন। আর সোমবারে আপনারা দুপুর 2:40 যেমন অনুষ্ঠানটি দেখছেন, তেমন বৃহস্পতিবার 2:30-এও কিন্তু আপনারা দেখছেন অনুষ্ঠানটি, লাইভ অনুষ্ঠানে আমরা ফিরে আসি। নমস্কার, কে আছেন? আমরা দিদি, হ্যাঁ ফোনটা তো আমরা নিচ্ছি, ফোনটা নিচ্ছি, তার আগে আগের যে ফোন ছিল, হ্যাঁ নমস্কার, আপনি একটু সঙ্গে থাকুন, একটু সঙ্গে থাকুন। আগের যিনি ফোনে ছিলেন তার একটা সিক্রেট কথা একটু বলে দিই, উনি যদি শোনেনও। এটা আমি বললাম যে আলোচনাটা কেন করলাম, এই যে মা বললো না প্রথমে, যে আমি বললাম যে বিয়ে থেকে বাধা আসছে, প্রথমে বললো না যে আমরা যোগাযোগই করছি না। প্রথমত হচ্ছে মেয়েটির প্রেমজ সম্পর্ক ছিল, ঠিক আছে, এবং সেখানে যেহেতু বাধা পেয়েছে, দেখবেন যাদের রাশিগতভাবে চন্দ্রের উপর দিয়ে পঞ্চমপতি কানেক্টিভিটি বা পঞ্চমের সঙ্গে রাশির বা আপনার যে কোনো চন্দ্রের সাথে একটা পঞ্চমপতি কানেক্টিভিটি, তার প্রেমজ সম্পর্ক আসে। কিন্তু সেখানে এই পঞ্চম স্থানে যদি কেতু থাকে, তারা কিন্তু মন দিয়ে, তারা খুব লয়াল হয় প্রচন্ড পরিমাণে। তার মানে মেয়েটি খুব লয়াল, ছেলেটিকে ভালোবেসেছে, আঘাত পেয়েছে, বিয়েই করবো না, এরকম একটা কিন্তু প্রবলেম হয়েছে। মাকে বলে দিয়েছে বিয়েই করবো না, ওই জন্য মা বলছে দেখাশোনাই করছি না। এটা কিন্তু প্রবলেম এই জন্মছকে, বা এটা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কেউ মানে এটা ভালো করে মাথায় রাখবেন যারা অনুষ্ঠান দেখছেন, যদি চন্দ্রের সাথে পঞ্চমপতির কানেকশন হয়ে যায় এবং সেখানে যদি পঞ্চম স্থানে কেতু থাকে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, এদের কিন্তু প্রেমে প্রচন্ড পরিমাণে আঘাত আসে। এবং এরা প্রেমে, এরা কিন্তু কি বলুন তো, মন থেকে ভালোবাসে, ওরা হয়তো মন থেকে ভালোবাসে, কিন্তু অপোজিট পার্টি যে অপোজিট সাইড থেকে সেই রেসপন্সটা পায় না, একদমই। ওই জন্য কি হয়, বিশ্বাসটা ভেঙে যায়, যে পরবর্তী ক্ষেত্রে আমি যখন আবার একটা সম্পর্কে এগোবো, আমার ক্ষেত্রে ওইটা হবে কিনা, এই ভয়টা পাচ্ছে, ওই জন্য প্রবলেমটা হচ্ছে। সেটা চাকরির ক্ষেত্রেও কিন্তু হচ্ছে, ওর মেয়েটি একদম চাকরির ক্ষেত্রে তো বললাম যে প্রচুর মেয়েটির সেই সমস্যা, যে বিষয়টা স্থিতিশীল নয়, কোনো জায়গায় স্থিতিশীল নয়, ও মানিয়ে নিতে পারছে না সম্পর্কটা, কিন্তু অনেক দিক থেকে, মানে প্রেমজ সম্পর্ক, কর্ম পুরোটা কিন্তু একসঙ্গে জড়িত, ঠিক আছে। যাই হোক, ফোনে কি যাই হোক, আপনার ফোন নাম্বার রয়েছে, যোগাযোগ করবেন। বাগুইয়াটির যে দিদি ভাই ফোন করেছিলেন, যোগাযোগ করুন। নমস্কার, কে আছেন? বলছেন, বলুন। কে আছেন? হ্যাঁ নমস্কার, আমি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থেকে বলছি। ফলতা থেকে কার বিষয় জানবেন? আমি আমার ভাইজির সম্বন্ধে বলুন। ভাইজির নাম, জন্ম তারিখ, সময়, জন্মস্থান। হ্যাঁ হ্যাঁ, ওর নাম হচ্ছে নিষ্ঠা নিয়োগী। আচ্ছা, এটা হচ্ছে 25/11/2016। 25/11/2016। সময় 25/11/2016। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 10টা 10। সকাল 10টা 10, স্থান কলকাতা। যাই হোক, বেশি বয়স না, 16 10 বছর। আমি পড়াশোনার সম্বন্ধে একটু জানতে চাই। শুক্রবার ছিল না? শুক্রবার ছিল কি? শুক্রবার। ওর লগ্ন হচ্ছে মকর আর রাশি হচ্ছে কন্যা রাশি, বুঝছেন? আচ্ছা, প্রথমত বলি, খুব ইন্টেলিজেন্ট হবে, মানে পড়াশোনায় যথেষ্ট ভালো হবে। কিন্তু বিষয়টা হচ্ছে পড়াশোনায় ভালো হবে, কথাটা বললাম, সেইটা কিন্তু ওর নিজেকে ইউজ করবে না। মানে দেখা যাবে কি, মনোসংযোগের প্রচন্ড পরিমাণে চঞ্চলতা, এ কিন্তু একটুখানি যদি পড়ে নেয়, এ কিন্তু খুব ভালো, মানে ধরুন ও যদি পড়তে বসে আধা ঘন্টা বা 1 ঘন্টা, ও কিন্তু পড়ে নেবে। এবার বিষয়টা হচ্ছে, একে বেশিক্ষণ কনসেন্ট্রেট করতে পারবে না কোনো কাজে, মানে হয়তো বেশিক্ষণ দীর্ঘ সময় ধরে ওর বাবা মা বলবে যে পড়ো, এটা করো, ও কিন্তু করবে না প্রথমত। এর জন্য কি হবে, রেজাল্ট একটা ঘাটতি হতে পারে। সেকেন্ড, যেহেতু ওর চন্দ্রগতভাবে এবং চতুর্থপতি পঞ্চমপতির যে কম্বিনেশন যথেষ্ট ভালো, মানে প্রাইমারি এডুকেশন বলুন, হায়ার এডুকেশন বলুন, যথেষ্ট ভালো হবে। এবং এর মধ্যে কি অনেক কিন্তু সুপ্ত প্রতিভা রয়েছে, নাচ গান আঁকা খেলাধুলা যদি কোনো কিছুর সঙ্গে যুক্ত থাকে, ওকে বলবেন বা ওর গার্জেনকে বলবেন এই বিষয়গুলোর ওপর যেন কিছু একটু বেশি করে জোর দেয়, কারণ এর মধ্যে কিন্তু অনেক সুপ্ত প্রতিভা রয়েছে, সেইগুলো কিন্তু বিকশিত হবে। যথেষ্ট ভালো চার্ট, মঙ্গলটা তুঙ্গস্থ, ভবিষ্যতে ক্ষেত্রে কিন্তু প্রশাসনিক কোনো কিছু জায়গা বা ডিফেন্স ওর জন্য কিন্তু ওয়েট করছে, এই জায়গা থেকে কিন্তু কর্ম তৈরি হবে। এবং সায়েন্স বেস চার্ট,
এবং এইটুকু বলতে পারি চারটা যথেষ্ট ডেভেলপমেন্ট, কিন্তু বিষয়টা হচ্ছে ওকে পড়াশোনায় বসানোর জন্য অনেক বাবা মাকে কিন্তু রিকোয়েস্ট করতে হয় এবং প্রচণ্ড পরিমাণে মাথা গরম করতে হয়, এটাই এর সমস্যা। আর কোনো সমস্যা নেই মেয়েটির, ঠিক আছে? ভালো থাকবেন। আমি বলে দিয়েছি বিষয়টা, বলে দিয়েছি চার্ট বলে দিচ্ছে এবং দাদা সেইভাবে ডিসকাশন করে দিলেন। এই জায়গাটার মেইনলি প্রবলেমটা তৈরি হচ্ছে আমাদের 4th এবং 5th এর যে কম্বিনেশনের সঙ্গে আমাদের দ্বিতীয় প্রতি সংযুক্তিকরণ ঘটেছে। তার মানে কি ও পড়াশোনা যথেষ্ট ভালো, বুদ্ধিমত্তা যথেষ্ট ভালো, কিন্তু এই যে মনোচঞ্চলতা বুধ এবং চন্দ্রের কম্বিনেশনের সঙ্গে যেহেতু এখানে শুক্রের একটা কম্বিনেশন তৈরি হচ্ছে যেটা একটা বিপরীত রাজযোগ তৈরি করেছে, এটাই ওর কিন্তু প্রবলেম। ওকে পড়তে বসানো যাবে না, ও বেশিক্ষণ পড়বে না, এটাই সমস্যা। ওকে যদি পারেন এই জায়গাটার প্রতিবিধান একটু করাতে পারেন, সবচেয়ে ভালো একটু মেডিটেশন করান। হ্যাঁ, সরস্বতী মন্ত্র আমার স্কলে যাচ্ছে, ওং রিং ওই রিং সরস্বতী নম, এটি 21 বার করে জপ করাতে বলুন। হ্যাঁ, তাহলে দেখবেন অনেকটা ভালো হবে। যদি দেখেন না তাতেও প্রবলেম হচ্ছে, তখন একটু কাউন্সিলিং করিয়ে কিছু প্রতিকার দিয়ে দিন। নালে কিন্তু এর মধ্যে একটা বিশাল প্রতিভা রয়েছে, ঠিক আছে? প্রতিভাটাতে সঠিক বিকাশ ঘটুক, দেশ এবং দশের কাজে লাগবে, এটুকু আমি বলতে পারি। চার্ট যথেষ্ট ভালো। ভালো থাকবে। আপনি ফোন নাম্বারটা লিখে রাখুন দিদি ভাই। আমার কথা হলো একটাই সমস্যা থাকবে, তার সমাধানও রয়েছে, আবার প্রবলেম রয়েছে, তার সলভও আছে। এটাই হলো মূল কথা, আর সেটা প্রতিকারের মাধ্যমে। তখন দাদা যখন একবার বলে দিয়েছেন আর কোনো এর উপরে আর কোনো কথা আসতে পারে না। আমি আরেকবার বুকিং নাম্বার বলে দিচ্ছি, 9831707058 একটি নাম্বার এবং আরেকটি নাম্বার 9874207060। বুকিং অন আছে, আপনারা বুকিং করতে থাকুন। আচ্ছা, এবার কর্মনি যেটা বলছিলাম যে রাহুর একটা বিশাল বড় ভূমিকা। দেখবেন এই যে কর্মের ক্ষেত্রে অনেকে বলেন যে কর্মের পরিবর্তন, অনেকে দেখবেন একটা জায়গাতেই সারা জীবন কাটিয়ে দিল, বিশেষ করে সেটা হয় গভর্নমেন্ট সার্ভিস বা ভালো জায়গায় হলে, কিন্তু প্রাইভেট সেক্টরে অনেকের ক্ষেত্রে কিন্তু বিশাল পরিবর্তন ঘটে। এবার এই পরিবর্তন আমরা কিভাবে পাবো না, এটা হচ্ছে রাহুর দ্বারা। যখনই দেখবেন রাহুকে আমরা সবসময় বলে থাকি বায়ু কারক হিসাবে, জন্মছকে রাহুর অবস্থান একটা গুরুত্বপূর্ণ, কারণ আমরা প্রত্যেকেই জানি এই রাহু এবং কেতু হচ্ছে রেট্রোগেট প্ল্যানেট বা বক্রগতি অবলম্বন করে এবং প্রত্যেকটা মানুষের সাথেই থাকে। এবার যে কোনো গ্রহ যখন বক্রগতি অবলম্বন করে তার বলবত্তা বৃদ্ধি পেয়ে থাকে। এবার বিষয়টা হচ্ছে রাহু কেতু কোথায় অবস্থান করছে, বিশেষ করে আপনার কর্ম পরিবর্তন জনিত যে কোনো জায়গায় রাহুর একটা বিশাল বড় ভূমিকা থাকে। যদি দেখেন যে রাহু দশম ভাবের ওপর অবস্থান করছে এবং রাহুর মহাদশা চলছে বা অন্তর্দশা কিছুভাবে যাচ্ছে, সেখানে কিন্তু কর্মের পরিবর্তন ঘটাবে এবং সেই রাহু যদি তুঙ্গি থাকে বা সেই রাহু যদি ভালো জায়গায় অবস্থান করে থাকে, তাহলে সেই পরিবর্তনটা কিন্তু আপনার জন্য একটা ভালো বার্তা নিয়ে আসতে পারে। আবার ঠিক এর উল্টোটা হতে পারে, রাহু যদি অশুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু কর্মের ক্ষেত্রে, এবং এই যে বারবার পরিবর্তন, এটা কিন্তু রাহু দশমে অবস্থান থেকে একাদশ এবং দ্বিতীয়ের একটা সংযোগ তৈরি করবে। একাদশের সঙ্গে বা দ্বিতীয়ের একটা যদি সংযোগ তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু বারবার পরিবর্তন হয় তার জীবনে কর্ম, অর্থাৎ সে কিন্তু এক জায়গায় স্থায়িত্ব লাভ করতে পারবে না। এবং সেখানে বিশেষ করে তার দেখা দরকার তার কর্মপতি হিসাবে দশমপতির কি কম্বিনেশন রয়েছে বা দশমপতির স্থান কিভাবে রয়েছে, পুরোটাই কিন্তু বিচার্য। অর্থাৎ কর্ম পরিবর্তন সম্পাদনের সঙ্গে আমাদের কিন্তু রাহুর একটা ভূমিকা থাকে। রাহুকে আমরা বলি সবসময়তেই বায়ুকারক গ্রহ। সেখানে দেখে নিন যে আপনার রাহু কিভাবে রয়েছে। রাহুর পরিবর্তন আপনার ক্ষেত্রে কিন্তু কর্ম পরিবর্তন শুভ হতে পারে, আবার রাহুর অশুভ প্রভাব আপনার পরিবর্তন কিন্তু অশুভ স্থান কিন্তু নিয়ে আসতে পারে। একদম। আরও আমাদের বিশদভাবে এই নিয়ে আলোচনা করব পরবর্তী লাইভ অনুষ্ঠানে। আবার আমরা ফিরে আসি সোমবার দুপুর 2:40 এবং বৃহস্পতিবার দুপুর 2:30 আবার ফিরে আসবো নতুন কিছু তথ্য নিয়ে। দাদা অসংখ্য ধন্যবাদ। একদম সময় শেষ। নেক্সট এপিসোডে আমরা নতুন বিষয় নিয়ে অবশ্যই কিন্তু উপস্থিত হব এবং আপনারা যদি কোনো কিছু বিষয় আপনাদের মধ্যে জানার আগ্রহ থাকে, আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন বা মেল করুন, মেল আইডি যাচ্ছে। এবং যদি কোনো কিছু সমস্যা থাকে, আমার যে চেম্বারগুলো রয়েছে, যদি মনে করেন ব্যক্তিগতভাবে পরামর্শ নেবেন, পরামর্শ নিতে পারেন। সবাই ভালো থাকবেন। সকলে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ